সব কিছুর পরেও এটা সত্যি যে পাকিস্তানের ব্যাটসম্যানদের 114 রানে অল আউট করে দেওয়া বা ওয়ানডে ম্যাচে 209 রান হাতে রেখে পাকিস্তানের মতো দলের বিপক্ষে জয় পাওয়া, এটা অবশ্যই রোজকার ঘটনা না। এটা অবশ্যই বাংলাদেশের জন্য একেবারে ডেলি কাপ অফ টি না। কিন্তু এই ঘটনাটার রিয়াকশন পাকিস্তান যেভাবে দেখাচ্ছে, মানে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যেভাবে দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে আসলে প্রলয় হয়ে গেছে, মহাপ্রলয়টা হয়ে গেছে। পাকিস্তান ক্রিকেট দল দুর্দান্ত একটা অবস্থায় ছিল গত পরশুদিন, কিন্তু আজকে হঠাৎ করে কতগুলো তরুণ খেলোয়াড়, নবিশ খেলোয়াড়, যারা ক্রিকেট বোঝে না, তারা আসছে, এসে একটু কঠিন উইকেটে পড়ছে, পড়ে নিজেদের দোষে হেরে গেছে। এখানে বাংলাদেশের কোনো গুণ টুন নাই, বাংলাদেশ তার খেলাটাই খেলছে। কিন্তু বাংলাদেশ এই নবিশদের হাতে পেয়ে এরকম একটা বিস্ময়কর পারফরমেন্স করছে, এরকম একটা মনে হচ্ছে না আপনার? আপনি কি নিউজ পেপার যদি দেখেন বা রিয়াকশানগুলো যদি দেখেন, টুইটগুলো যদি দেখেন, বাসিত আলী, মোহাম্মদ হাফিজ থেকে শুরু করে আমির, প্রত্যেকে এই টোনে কথা বলতেছেন যে পাকিস্তানের ক্রিকেট শেষ হয়ে গেছে, পাকিস্তানের ক্রিকেট তার লোয়েস্ট পয়েন্টে পৌঁছায় গেছে, পাকিস্তানের ক্রিকেটাররা এত নবিশ যে বাংলাদেশের সঙ্গেও পারে না। আজকে দেখলাম মোহাম্মদ ইউসুফ পর্যন্ত টুইট করছেন যে এই দিনও দেখতে হলো যে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এভাবে হারলো। আচ্ছা, চিত্রটা কি আসলে তাই? চিত্রটা কি আসলে তাই? আসলে পাকিস্তান কি বাংলাদেশের চেয়ে গত কয়েক বছর খুব সুপ্রিয়র টিম? খুব সুপ্রিয়র টিম, যাতে বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে একবারে মহাপ্রলয় হয়ে যাবে? পাকিস্তান কি এই মুহূর্তে পৃথিবীর কোনো দলের চেয়ে খুব সুপ্রিয়র টিম? মানে এইভাবে আক্রমণ করে কথা বলা ঠিক না, কিন্তু একটু রিয়েলিটি চেক করেন, গত 5-7 বছরে পাকিস্তান এমনিতেই কোথায় আছে। দ্বিতীয় কথা, পাকিস্তান যেটাকে আপনারা বলতেছেন এই নবিশ দল আসার আগে যারা বেটার দল, বাবর আজম, রিজওয়ান, রিজওয়ান তো এই সিরিজেও আছে, ইনক্লুডিং শাহিন আফ্রিদি, মানে এই জেনারেশনের যারা, তাদের বেস্টটা থাকা অবস্থায় কি বাংলাদেশের চেয়ে খুব সুপ্রিয়র টিম? খুব সুপ্রিয়র টিম গত 5-7 বছরে? আমাদের স্ট্যাটিস্টিক্স কি বলে বা রিসেন্ট পাস্ট কি বলে? সেটা কি বলে যে পাকিস্তান হেরে গেলে আহাজারি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা একটু এই জিনিসটা আলোচনা করি, একটু রিয়েলিটি চেকটা করি। আবারও বলি, এই যে 114 রানে অল আউট করা বা 209 রান হাতে রেখে জেতা, এটা রেগুলার চিত্র না। কিন্তু যেভাবে দেখানো হচ্ছে অঘটন হিসাবে, সেইটা রেগুলার কিনা বা সেইটা সত্যি কিনা, সেই আলোচনাটা করবো আজকে। আমাদের একটা সুবিধা আছে, বিশেষ করে আমাদের যে প্রজন্মটা বা আমাদের আগে থেকেও যারা এখনও ক্রিকেট দেখে যাচ্ছেন, তাদের একটা সুবিধা আছে, আমরা বাংলাদেশ ক্রিকেটের দারুণ সব পয়েন্ট, লোয়েস্ট থেকে শুরু করে হাইয়েস্ট, আবার খানিকটা ডাউনফল, অনেক রকম দেখছি। ফলে ওই দিনগুলো খুব ভালোই মনে পড়ে, যখন বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষে একটা ম্যাচ হেরে গেলে কাটাছেঁড়াটা এভাবে হতো, বাংলাদেশ নিয়ে কোনো কথাই হতো না। বাংলাদেশের ধরেন কেউ 50 করছে বা সেঞ্চুরি করছে, আশরাফুল একটা অতিমানবীয় ইনিংস খেলে ফেলছে, কার্ডিফে সেই যে ইনিংসটা খেললো, তাকে ন্যাটোস্টে পরপর দুটো ম্যাচে বাংলাদেশ অতিমানবীয় খেলা খেললো, তারপরও বাংলাদেশ নিয়ে কোনো কথা নেই, সব কথা ওদের ব্যর্থতা নিয়ে। অস্ট্রেলিয়া কেন খারাপ খেললো, এই হার্মিসন ইংল্যান্ড কেন বাজে বোলিং করলো, এইগুলা নিয়ে কথা। পাকিস্তান যখন 99-এ হারলো, ওয়াসিম আকরাম বলছিলেন যে ভাইয়ের কাছে হেরে গেছি, এতে হারানোর কি আছে, মনে হয় যে এটা একটা উপহার দিছে বাংলাদেশকে। তখন আলোচনাটা ওই মুখে হচ্ছিল যে আনপ্রেডিক্টেবল পাকিস্তান হেরে গেছে। 2007 বিশ্বকাপে বাংলাদেশ যখন ইন্ডিয়াকে ছিটকে দিল, তখন ওই একই কথা, যে না আসলে ইন্ডিয়া নিজে নিজের কাছে হেরে গেছে। মানে বাংলাদেশের কাছে কেউ হারে না, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া সবাই হচ্ছে নিজে হারে, বাংলাদেশ একা একা জিতে যায়, মানে কোনো কারণ ছাড়া জিতে যায় তাদের দোষে। তো এই টেন্ডেন্সিটা একটা সময় পর্যন্ত আসলেও সত্যি থাকে, কারণ আমরা যখন বিল্ডিং প্রসেসে ছিলাম, তখন আমরা শুধু নিজেরা ভালো খেলে কোনো দলকে হারাইতে পারতাম না। এ কথাটা অবশ্যই স্বীকার করতে হবে, কারণ হচ্ছে একটা ব্যাড ডে লাগতো, প্রতিপক্ষের ব্যাড ডে হবে, আমাদের ভালো ডে হবে, তারপরে আমরা জিতবো। কিন্তু ওই সময়টা আমরা মোটামুটি 2014 সালে একদম ছুঁড়ে ফেলে দিছি, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিছি, যে আমরা শুধুমাত্র প্রতিপক্ষের ব্যাড ডের জন্য ওয়েট করব না। এই আমরা যতই বলি বাংলাদেশের ক্রিকেটের ডাউনফল চলতেছে 2021-22-এর পর থেকে, আর একবার সবই ঠিক আছে, বাংলাদেশের ক্রিকেট আগের জায়গায় থাকলে তো পাকিস্তান এখানে ফেভারিটের আলোচনাই আসতো না।
পাকিস্তান দাঁড়াতেই পারতো না। বাংলাদেশের ক্রিকেট 2021 পর্যন্ত যে উচ্চতায় উঠছিল ওয়ানডেতে, সেখানে থাকলে পাকিস্তান এই সিরিজে রীতিমতো আন্ডারডগ হিসাবে খেলতো। পাকিস্তানকে নিয়ে বাংলাদেশ ছেলে খেলা করার কথা, সেই অবস্থাটা নাই। এটা মেনে নিয়েও আমি বলতেছি বাংলাদেশের ক্রিকেট এখন 2026 সালে যেখানে পৌঁছেছে, উত্থান এবং পতনের পরেও, সেটা এই না যে বাংলাদেশকে আর কোনো দলের ব্যাট ডের জন্য ওয়েট করতে হয় বা ব্যাড উইকেটের জন্য ওয়েট করতে হয়। এটা তো আমরা আমাদের বোর্ডকেই বুঝাই উঠতে পারি না যে বাংলাদেশের ক্রিকেট এগোইছে রে ভাই, আপনারা বাজে উইকেটের জন্য ওয়েট করেন না। এই যে আমরা কি সুন্দর টু উইকেট বানাইলাম, দেখেন এখানে কি ছিল না, উইকেটের দোহাই দিবেন আপনি, উইকেটে সব ছিল। ব্যাটসম্যানের জন্য দারুণ রান ছিল, তানজিদ তামিম প্রুভড দ্যাট। পেসারদের জন্য দারুণ কথা বলানোর সুযোগ ছিল, সেটা তো আর বলার অপেক্ষা নাই যে ছেলেটা কি করলো নাহিদ রানা। ইভেন স্পিনাররাও চাইলে বলকে কথা বলাইতে পারছে, একটু টার্ন করাইতে পারছে, গ্রিপ করাইতে পারছে। মানে রিয়েল ট্রু উইকেট, আপনি স্কিল দিয়ে ওখানে যা করবেন তাই হবে। রিয়েল ট্রু উইকেটে যা হয়, আপনি চাইলে 350 রান হবে, আপনি না পারলে 100 রানে অল আউট হয়ে যাবেন এবং প্রতিপক্ষ আপনাকে স্কিল দিয়ে বিট করবে। ওখানে স্কিলের খেলাটা হবে। সেই স্কিলের খেলায় পাকিস্তানের থেকে আমরা আসলে 2015 সালেই বলা যায় যে খানিকটা আগায় গেছে কোনো কোনো ফরম্যাটে, কোনো কোনো ফরম্যাটে সমান সমান, কোনো কোনো ফরম্যাটে পিছিয়ে আছি। মানে 3টা ফরম্যাটে আমরা 3 অবস্থায় গেছি। আপনি যদি ওয়ানডে চিত্রটা দেখেন, 2015 সালে আমরা ওদেরকে আমাদের এখানে হোয়াইট ওয়াশ করলাম 3-0-তে, মুস্তাফিজের সেই অভিষেক সিরিজের ইমিডিয়েট পরপর। এখন ওই সিরিজে হোয়াইট ওয়াশ যে আমরা করলাম, না অভিষেক সিরিজের আগে মনে হয়, যাই হোক ওই একই টাইমে ইন্ডিয়া পাকিস্তান পরপর দুটো সিরিজ জিতলাম। ওর পর থেকে আমরা এখন পর্যন্ত, এই গতকালকার ম্যাচ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে 8টা ম্যাচ খেলছি। 8টা ম্যাচের মধ্যে 5টাই আমরা জিতছি, একটা মাত্র ম্যাচ ওরা জিতছে, বাকি দুটো বাতিল হয়েছে। মানে 8টা ম্যাচ আপনি 15 সাল থেকে এই 26 সাল, অলমোস্ট 11 বছরে খেলছেন একটা দলের বিপক্ষে, তাদের বিপক্ষে একটা মাত্র ম্যাচ জিততে পারছেন। তাহলে আপনি কোন মুখে এই পরাজয়টাকে অঘটন ভাবেন বা আহাজারি করেন? 15 সালেও তো নিশ্চয়ই এই যে শ্যামল ট্যামল যারা খেলতো কালকে, এরা খেলতো না। তখন তো আপনাদের মতো অন্তত গ্রেট ক্রিকেটাররা ছিল। তারা কি করছে, তারা কি কি করছে বাংলাদেশের এগেনস্টে? বাংলাদেশ পাকিস্তানকে ডমিনেশন শুরু করছে অনেক দিন ধরে। এশিয়া কাপে একটা ম্যাচ আফ্রিদি বের করে নিয়ে গেল, আমরা ডমিনেট করতেছিলাম। এই 50-50 চলতেছিল ওয়ানডেতে অনেক দিন ধরে। 15 সালের পরে বাংলাদেশের কাছে আর পাকিস্তান পাত্তা পায় নাই কখনো, কখনো না। এই কথা বলার কোনো সুযোগই নাই। যে ভেন্যুতে হোক, আবুধাবিতে হোক খেলা হয়েছে, সেখানেও আমরা ওদের হারায় আসছি। নিরপেক্ষ ভেন্যু বলেন, আমাদের হোম বলেন, ওদের হোম বলেন, কোনো ভেন্যুতে আমরা ওয়ানডেতে ওদের বিপক্ষে খারাপ করি নাই। ফলে ওয়ানডের কথা যদি আসেন, তাহলে পাকিস্তান আন্ডারডগ বাংলাদেশের বিপক্ষে। এখানে হায়রা যায় আহাজারি করার কিছু নাই। এখানে পরিষ্কার রেসপেক্টের সঙ্গে মেনে নিতে হবে যে বাংলাদেশ সুপ্রিয়র টিম, তারা ইনফেরিয়র টিম হিসাবে হারছে, নিজেদের উন্নতি করতে পারে নাই। এই 11 বছরে পাকিস্তান নিজেদের উন্নতি করতে পারে নাই। কতগুলো বাচ্চা নতুন খেলতে নামছে, অভিষিক্ত, তাদের উপরে দোষ দিয়ে লাভ নাই। রেজওয়ান তো ছিল, কি করছে? বা আগা তো ছিল, সালমান আগা কি করছে? এরা তো অনেক দিন ধরে খেলতেছে, এরা তো দলের ব্যাটিং স্তম্ভ, এরাও তো কিছু করতে পারে নাই। শাহিন শাহ আফ্রিদি ওই একই উইকেটে বল করছে। শাহিন শাহ আফ্রিদি তো আপনাদের মতো এই সময় সেরা বোলার। লাস্ট যখন টি-20 সিরিজটা আমরা জিতলাম পাকিস্তানের বিপক্ষে, তখন বাংলাদেশেরই অনেকে বললো আফ্রিদিরা আনে নাই তো ওই জন্য বাংলাদেশ জিতে গেছে। আহা, এই যে আফ্রিদি কি করলো দেখলাম না। এখন ঘটনা হচ্ছে যে এইভাবে নিষ্ঠুর কথা বলতে চাই না। আপনি অন্যান্য ফরম্যাটের দিকেও তাকান না। আমি তো বললাম ওয়ানডেতে আমরা ডমিনেটিং ফোর্স ওদের বিপক্ষে, তাও 2021 সালের পতনের পরেও। 2021 সাল পর্যন্ত আমাদের উত্থানটা যেভাবে হচ্ছিল ওয়ানডেতে, আমরা তো 2021-22 সার্কেলে 4 নম্বরে চলে গেলাম, তাই না? র্যাঙ্কিংয়ে না। অনেকে এখানে আমার সঙ্গে তর্ক করেন বা দেখি কমেন্ট করেন যে না, আমরা কখনো 4 নম্বরে যাই নাই র্যাঙ্কিংয়ে। সত্যি কথা, কিন্তু ওই সময় একটা ওই ওয়ানডে চ্যাম্পিয়নশিপ সাইকেল ছিল, যেটার সুবাদে 2023-এর র্যাঙ্কিং হয়েছিল। সেই সাইকেলে আমরা 4 নম্বরে ছিলাম। বুঝেন আমরা কোথায় উঠছিলাম? সেখান থেকে আমরা ফল করতে করতে এখন বিশ্বকাপ খেলবো কিনা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মানেও এই না যে মরে গেছি। এতটাও খারাপ হয় নাই যে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচ হেরে এমন একটা ভাব করবে যে নামিবিয়া হনুলুলুর সঙ্গে হেরে গেছে। ভাই, ফরম্যাটটা ওয়ান ডে, দিস ইজ বাংলাদেশ ফরম্যাট। এই ফরম্যাটে বাংলাদেশ কখনো খুব বেশি গত 15 সালের পর থেকে কারোর সঙ্গে চোখ নিচু করে কথা বলে নাই। এই ফরম্যাটে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে। এই ফরম্যাটে বাংলাদেশ 2টা এশিয়া কাপ ফাইনাল খেলছে। এই ফরম্যাটে বাংলাদেশ, যদি ইন্ডিয়া ভয়ানকতম অন্যায় না করতো, তাহলে 2015 বিশ্বকাপেরও সেমিফাইনাল খেলতো, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, ইংল্যান্ডের থ্রাশ আউট করছে, ইংল্যান্ডের ক্রিকেট বিপ্লব ঘটায় দিয়েছে বাংলাদেশ হারায় দিয়ে। এই ফরম্যাটে বাংলাদেশ ছেলে খেলা করার টিম না।
এবং এখন আবার একটা টিম খুব শক্তিশালী হয়ে উঠতেছে। বাচ্চা ছেলে পেলে আমাদের তো রিঅর্গানাইজ হচ্ছে। এই রিঅর্গানাইজ হওয়ার টাইমে খুবই স্বাভাবিক যে বাংলাদেশ শেপে ফিরবে। টেস্টেও বা বাংলাদেশ কি পাকিস্তানের চেয়ে খুব বেশি পিছায় আছে? দুদিন আগেই তো আমরা গিয়ে ওদের মাটিতে ওদের হোয়াইট ওয়াশ করে আসছি। আমি যে বলতেছিলাম যে ওয়ানডে ফরম্যাটে আমরা ওদের চাগানো, ও টেস্টে আমরা হয়তো কাছাকাছি, সেটা ডিপেন্ডস। ওই সিরিজটা ওদের খারাপ খেলছে, আমি মানি ওই সিরিজটা আসলেই ওরা খারাপ খেলছে। জিতলেই যে নিজেদের খুব প্রশংসা করতে হবে তা না। ওই সিরিজটায় আমরাও ভালো খেলছি, ওরাও খুব জঘন্য খেলছে। ওই রকম আরেকটা 2 ম্যাচের সিরিজ, সেটা ঢাকায় হলেও দেখা যাবে ওরা হোয়াইট ওয়াশ করে ফেলতে পারে আমাদের। ফলে আমি বলতেছি না যে টেস্টে আমরা আগায় গেছি, টেস্টে আমরা ওদের কাছাকাছি চলতেছি। এখানে যদি আমরা একটু নিজেদের মান বাড়াতে পারি তাহলে হয়তো রেগুলার হারাইতেই পারবো। রেগুলার না হারালেও মানে ওই 3 ম্যাচের সিরিজে কখনো 2-1 আমরা, কখনো 2-1 ওরা, এরকম হবে। হ্যাঁ, T20-তে পাকিস্তানের চেয়ে স্টিল আমরা পেছানো। সেটাও কতটা, মানে আকাশ আর পাতাল নাকি? না, সর্বশেষ সিরিজেই তো আমরা পাকিস্তানের হোমে হারাইছি। তারপরে এশিয়া কাপে ম্যাচটা ফাইট করলাম, রীতিমতো অল্পের জন্য বের করতে পারলাম না। তাহলে কী করে T20-তে তারা অনেক আগানো থাকে? কিন্তু আমি বলতেছি T20-তে পাকিস্তান আসলে আমাদের চেয়ে আগানো, কারণ তারা PSL-এর মতো একটা টুর্নামেন্ট খেলে সারা বছর, ওদের প্রস্তুতি ওই জায়গাটায় ভালো। এবং আমাদের T20-র এখনও আমরা ছন্দ খুঁজে পাই নাই। যতই এশিয়া কাপে ভালো করি বা বিভিন্ন সিরিজ টিরিজ জিতি, T20-তে আমাদের নিজেদের খুঁজে পাইতে আরও একটু সময় লাগবে। এই একটা জেনারেশন উঠে আসতেছে, এই জেনারেশনটা যখন পায়ের তলে মাটি পাবে, সেটার জন্য আই ফিল যে আরও 2-3 বছর সময় লাগবে। তখন আমরা এই একই কথা T20-র বেলায়ও বলতে পারবো। কিন্তু ওয়ান ডে বাংলাদেশটা নিয়ে এইসব দুনফুন আলাপ করার কোনো অর্থ হয় না। ওই যে আমি বলি যে কারো যদি বাংলাদেশের কালকের পারফরমেন্সটা বুঝতে সমস্যা হয়, আজকে হাবিবুল বাশার, আমাদের সাবেক ক্যাপ্টেন এবং আমাদের ইতিহাসের সফলতম ক্যাপ্টেনদের একজন, উনি মিডিয়াতে কথা বলছেন। ওনার এই কথাগুলোর রিভিউ হিসাবে শোনেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের গতকালকার পারফরমেন্সটা আসলে কি। উনি বারবার বলছেন যে এই যে পারফরমেন্সটা হচ্ছে এটা ওয়ান অফ, এটা কিন্তু রোজ অন্য দলের বিপক্ষে হবে না। এবং উনি ওখানে একটা কথা অর্ধোচ্চারিত রেখে দিয়েছেন, আমি ফোনে পরে পাই নাই বলে আমি পুরোটা ওনার মূল কথাটা শুনে নেওয়া দরকার ছিল। উনি বলছেন যে রানা যে স্পেলটা করছে এটা তো রোজ হয় না, এটাতে আসলে এই 114 ঘটে গেছে। 114 রোজ ঘটবে না, এটা মাথায় নিয়েই খেলতে হবে। ওরা পরের ম্যাচেই জেতার জন্য চেষ্টা করবে, হয়তো 250+ স্কোর করবে। রানা যে স্পেল করছে এটা আনপ্লেয়েবল স্পেল। ওইখানে আমার কাছে মনে হয়েছিল যে পরের লাইনটা বলা দরকার যে রানা ওই যে স্পেল করছে ওরকম স্পেল করলে অস্ট্রেলিয়া ইন্ডিয়াও দাঁড়াতে পারবে না। রিয়েলিটি তাই, রানার ওই দিনের স্পেলটা ওটা আনবিলিভেবল। এখন যদি আপনি এক্সপেক্ট করেন যে আগামীকালও রানা একই রকম স্পেল করবে, পাকিস্তান আগামীকালও 114 রানে অল আউট হবে, বাংলাদেশ আগামীকালও 209 বল হাতে রেখে জিতবে, এগুলো তো আজগুবি চিন্তা, তাই না? আপনি কোনো দলকেই, এই দলগুলো তো আপনি এখন বেশ কাছাকাছি শক্তি পৃথিবীতে, একটা খেলা তো ইন্টারন্যাশনাল খেলা, এখানে তো এত ইমব্যালেন্স হওয়ার সুযোগ নাই। কোনো দলকেই রোজ দিন এরকম বিপাকে ফেলতে পারবেন না। কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে বেটার দল। সেই বেটার দলটার রেজাল্ট দিয়ে প্রুভ করে যেতে হবে। আগামী 2 ম্যাচে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে সেখানে। সেটা এমনও হতে পারে যে ওরা 300 করবে আগে ব্যাট করে, আমাদের 300 চেস করতে হবে। এমনও হতে পারে যে আমরা আগে ব্যাট করে 280 করব, ওইটাকে ডিফেন্ড করতে হবে। এবং সুমন ভাই ওখানে খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বলতেছিলেন যে আমরা বলি যে আমাদের ক্রিকেটটা ডিক্লাইনিং, ডিক্লাইনিং না। এইটা মানে এই ব্যাখ্যাটা আমার কাছে ভাল লাগছে। আমি যে জন্য সুমন ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইছিলাম, হোপফুলি আজকে রাতে কথা বলে আমি কালকে একটু বাংলাদেশের ক্রিকেটের একটা ওই সুমন ভাইয়ের পার্সপেক্টিভটা একটু ব্যাখ্যা করে একটা স্টোরি করতে চাই। এটা আমার কাছে খুব মনে ধরছে যে বাংলাদেশের ক্রিকেটকে আসলে ডিক্লাইনিং 2021-এর পর থেকে, নাকি এরকম এরকম করতেছে, এরকম আপ ডাউন করতেছে, আপ ডাউন করতেছে, খুব খুব গ্রাফটা আপ ডাউন করতেছে। দিস ইজ প্রবলেম। আমাদের প্রবলেম এই মুহূর্তে এই না যে আমরা তলানিতে ঠেকে গেছি, কোনো ফরম্যাটেই তো তা না। আমরা মাঝে মাঝেই তো ভালো ভালো জয় পাচ্ছি, পাকিস্তানের হোয়াইট ওয়াশ করতেছি, একের পর এক T20 সিরিজ জিততেছি, এশিয়া কাপে অল্পের জন্য সেমিফাইনাল মিস করতেছি, বা এরকম বড় বড় খেলতেছি না। এই সময়কালে তো আমরা ভালো খেলতেছি, কিন্তু আবার কখনো কখনো একদম তলানিতে ঠেকে যাচ্ছে। এই জিনিসগুলো কেন হচ্ছে এটা ফাইন্ড আউট করতে হবে। তার চেয়ে বড় কথা সোহন ভাই ওখানে যেটা বলছে যে এই যে ব্র্যান্ড অফ ক্রিকেট, এই ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলে যেতে হবে। তাতে আপনি জিততেও পারেন, হারতেও পারেন। আগামী ম্যাচে হয়তো দেখা গেল পাকিস্তান জিতে গেছে, তারপরের ম্যাচে আবার আমরা জিতে গেছি, কোনো সমস্যা নেই। এই ব্র্যান্ড অফ ক্রিকেটটা যদি আপনি রেগুলার খেলেন তাহলে জয় আসবেই।
আপনার ফলাফল পক্ষে আসবেই। তখন আর এই গ্রাফ এত ওঠানামা করবে না। আমাদের যেটা মুশকিল হচ্ছে, সুমন ভাই ওই কথাবার্তা শুনে আমার মনে হচ্ছিল যে উনি যেটা বলতে চান যে আমাদের মুশকিল হচ্ছে আমরা ধারাবাহিকতাটা ধরে রাখতে পারতেছি না। ধারাবাহিকতা মানে আবার এই না যে 114 রানে রোজ প্রতিপক্ষরে অল আউট করতে হবে। মানে ওই অ্যাগ্রেশনটা, ওই ব্র্যান্ড অফ ক্রিকেটটা, এইটা রোজ একই রকম খেলতে পারতেছি না। আমাদের বারবার চেঞ্জ হচ্ছে। সেটার জন্য অবশ্য সুমন ভাইয়ের সঙ্গে একটা তর্ক করার সুযোগ আছে আমার। সেটার জন্য আমাদের উইকেট পলিসি এবং আমাদের বোর্ডের পলিসি, ম্যানেজমেন্টের পলিসি খুব দায়ী। তারা রোজ সকালে উঠে আমাদের ব্র্যান্ড বদলানোর চেষ্টা করে। এই জিনিসটা যতক্ষণ না ঠিক হবে, সিলেকশন প্যানেল, টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, খেলোয়াড়রা সবাই একই ব্র্যান্ডে যতক্ষণ সিঙ্ক্রোনাইজ না হবে ততক্ষণ এই ওঠানামাটা করতে থাকবে। এটার জন্য দলে খুব শক্তিশালী ক্যাপ্টেন লাগে, নির্বাচক কমিটিকে একটা সঠিক ব্র্যান্ড অফ ক্রিকেটে ফোকাসড থাকা লাগে, এবং ক্রিকেট বোর্ডকে বুঝতে হয় যে যারা ওই কাজগুলো করতেছে তারা আমাদের চেয়ে ভালো বোঝে। এই জিনিসগুলো কম্বিনেশন হলে আর এত ওঠানামা করে না। যাই হোক, এটা নিয়ে বলছি যে পরে কথা বলবো। আপাতত এটুকু বলি পাকিস্তানিদের, বিশেষ করে বাসিত আলী। আপনি তো ওই যে পাকিস্তানে যখন আমরা টেস্ট খেলতে গেলাম তখন বলছিলেন বৃষ্টি ছাড়া বাংলাদেশে বাঁচানোর কেউ নাই। তো ওইখানে তো টের পাইছিলেন দুই টেস্টেই যে বৃষ্টির জন্য কে সবচেয়ে বেশি স্রষ্টারে ডাকছে। নিশ্চয়ই পাকিস্তানিরা ডাকছে, বাংলাদেশ ডাকে নাই। বাংলাদেশ বরং চাইছে কোনোভাবেই যেন বৃষ্টি না আসুক। আর বৃষ্টি আসলে তো ওরকম হিউমিলেট করে আসতাম না ওখানে। ফলে আমার মনে হয় বেটার আপনারা একটু সেরে সামলায় কথা বলেন, এইরকম আহাজারি করেন না। আর হচ্ছে মানে নেন ভাই, মানে নেন। ওই দিন নাই, ওই দিন নাই মানে আপনাদের ডাউনফল হয়েছে তা না। আপনারা থাকলেও, এই বাসিত আলীরা থাকলেও এখনো এর চেয়ে খুব বেশি ভালো রেজাল্ট বের করতে পারতেন না। বাংলাদেশ অনেক আগায় গেছে। এটা শুধু ইকোনমিতে আগায় গেছে, শুধু পলিটিক্যাল বোধে আগায় গেছে, শুধু সংস্কৃতিতে আগায় গেছে ব্যাপারটা না, ক্রিকেটেও বাংলাদেশ অনেক আগায় গেছে। ওই দিন আর নাই। ওই গল্প, ওই আগের দিনের স্মৃতিচারণ করা, জাবর কাটা, ওটা আর খুব জরুরি না। আর বাসিত আলী যদি এটা মনে করতে না পারেন, বাসিত আলী রশিদ লতিফ যদি বুঝতে না পারেন যে বাংলাদেশ আগায় গেছে, তাহলে অলোক কাপালি, জাস্ট অলোক কাপালির একটা হ্যালো করলে অলোক কাপালি বলে দিতে পারবে যে বাংলাদেশ কতটা আগাইছে। সবাই ভালো থাকবেন। ডোন্ট টেক ইট পার্সোনালি, যদিও ওনাদের বাংলা বোঝার কোনো কারণ নেই, কিন্তু পাকিস্তান ভক্ত যদি কেউ থাকেন পার্সোনালি নিয়েন না। জাস্ট একটু খোঁচাখুচি করলাম। বাংলাদেশ জিতলে খোঁচাখুচি করতে হবে না, এটাও তো আমাদের একটা ন্যায্য আনন্দের ব্যাপার। এই আনন্দ থেকে কেন বঞ্চিত হবে? সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।